স্যার আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি যে কেউ কেউ বলছে যে শেখ হাসিনাকে কি মানে সেফ এক্সিটটা দেওয়াটা কি ঠিক ছিল নাকি তাকে এখানে রেখে বিচার করাটা উচিত ছিল, এই প্রশ্ন কেউ কেউ তুলছে। উপদেশটা বানাও দিন আমি এক নজর পড়ে ফেলাই দিচ্ছি। আমার উপদেশটা লাগবে না, এই দেশটা আমার বাপের, আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে, আমি জানি এই দেশ আমি চিনি। বাংলাদেশ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র স্পেসিফিক ভাবে বলতে গেলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চূড়ান্ত অপমান করেছেন। এটা অবশ্য তার প্রাপ্য ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের সম্পূর্ণ বিপরীত অবস্থানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী তার দেশ ভারতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন। শুধু তাই না, এরপর থেকে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলবার জন্য, বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবার জন্য একের পর এক কার্ড খেলার চেষ্টা করেছেন। শুরুতেই সেই পুরনো কার্ড। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম ঘর প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও দেখতে পারবেন শেখ হাসিনা এবং সেনাপ্রধানের গোপন কল তথ্য কিন্তু ফাঁস হয়ে গেছে। সেই সাথে কিন্তু কল রেকর্ডও আমাদের কাছে এসে পড়েছে। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, সেই সাথে দেখতে পারবেন শেখ হাসিনা কেমন ফাঁদ দিয়ে গেল বাংলাদেশের আওয়ামী লীগ স্কিপ করে দিয়ে কিন্তু বিএনপি এবং জামায়াতের মধ্যে কিন্তু ভয়াবহ সংঘর্ষ তৈরি হয়ে গেছে। বিএনপি এবং জামায়াতের জন্য কিন্তু বড় একটি সামনে ধাক্কা রয়েছে, এমন ফাঁদ কিন্তু পেতে গেছে শেখ হাসিনা। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো একের পর এক মোবাইলের স্ক্রিন থেকে দেখে আসি। মার্কিন যুক্তরাষ্ট্র স্পেসিফিকভাবে বলতে গেলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চূড়ান্ত অপমান করেছেন। এটা অবশ্য তার প্রাপ্য ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের সম্পূর্ণ বিপরীত অবস্থানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী তার দেশ ভারতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন। শুধু তাই না, এরপর থেকে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলবার জন্য, বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবার জন্য একের পর এক কার্ড খেলার চেষ্টা করেছেন। শুরুতেই সেই পুরনো কার্ড, হিন্দুদের উপরে বাংলাদেশে আক্রমণ হচ্ছে, হিন্দুদের উপাসনালয় অর্থাৎ মন্দিরে হামলা হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, তাদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে। সেই পুরনো আলোচনা ভারতের মিডিয়ায় এবং ভারতের শাসক গোষ্ঠীর মুখে শুরু থেকেই শোনা যাচ্ছিল। কিন্তু এখানে তারা খুব একটা সুবিধা করতে পারেনি, কারণ আন্তর্জাতিক মিডিয়া তাদের এই ভাষ্যকে শুরুতেই নাকচ করে দিয়েছে। কিন্তু তারপরও নরেন্দ্র মোদী জো বাইডেনের সাথে ফোন আলাপে এই বিষয়টা আবার উত্থাপন করেছেন, এমনটা তিনি নিজে জানিয়েছিলেন তার এক্স হ্যান্ডেলে। যদিও এই ফোন আলাপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যখন স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেখানে এই বিষয়ের কোনো উল্লেখই নেই, অথচ নরেন্দ্র মোদীর টুইটে সবচেয়ে গুরুত্বের সাথে এই অংশটাই স্থান পেয়েছিল। তার মানে বাংলাদেশ ইস্যুতে একটা হতে পারে নরেন্দ্র মোদীর জো বাইডেনের সাথে কোনো আলোচনাই হয়নি, আরেকটা হতে পারে নরেন্দ্র মোদী যেটা বলেছেন সেটাকে মার্কিন যুক্তরাষ্ট্র আমলেই নেয়নি, কোনো গুরুত্বই দেয়নি। যেটাই হোক না কেন, নরেন্দ্র মোদীর এই টুইটের পর মার্কিন প্রশাসনের জো বাইডেনের পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেটা ভারত এবং ভারতের প্রধানমন্ত্রীকে চূড়ান্তভাবে অপমান করে, এবং এটা ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাপ্য। কারণ শুধুমাত্র এই একটা ইস্যু তো নয়, সাম্প্রতিক সময়ে জাতিসংঘ ভারতের অবস্থানকে নাকচ করে দিয়েছে, সেটাও বাংলাদেশ রিলেটেড একটা ইস্যু, বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে। দিল্লির পক্ষ থেকে দাবি করা হয়েছে বাংলাদেশে আকস্মিক বন্যা পরিস্থিতির যে অবনতি ঘটেছে সেখানে দিল্লির কোনো দায় নেই, অর্থাৎ ভারতের কোনো দায় নেই। ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে বিশেষ করে ফেনীতে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়নি, এটা দিল্লি দাবি করেছিল। কিন্তু সাথে সাথেই জাতিসংঘের পক্ষ থেকে দিল্লির এই দাবিকে নাকচ করে দেওয়া হয়েছে, এবং জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছেন জাতিসংঘ মনে করে বাংলাদেশে আকস্মিক এই বন্যা পরিস্থিতির জন্য ভারত দায়ী, ভারতের ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেওয়া দায়ী। এখানেও জাতিসংঘ সরাসরি চপেটাঘাত করেছে ভারতের উপরে। শুরুতেই বলছিলাম ভারতের এটা প্রাপ্য ছিল, কারণ ভারত তার সীমা ছাড়িয়ে গেছে। কয়েকদিন আগে ভারত বিরোধী একটা পোস্টে একটা পজিটিভ রিয়াকশন দেওয়ায় বাংলাদেশি একজন শিক্ষার্থীকে, যিনি ভারতে লেখাপড়া করছিলেন, তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এই ধরনের নিকৃষ্ট কাজ যখন ভারত করছে তখন সারা পৃথিবী তাদেরকে ধিক্কার জানাবে, এটাই স্বাভাবিক। এবং সবচেয়ে বড় অন্যায় তারা যেটা করেছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী, নিকৃষ্টতম স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোন আলাপ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রতারণার আশ্রয় নেবার চেষ্টা করেছিলেন, এই বিষয়গুলোর সাথে আমরা অবশ্য অনেক আগে থেকেই পরিচিত। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সরকার এবং সেই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমরা এই ধরনের অনেক ঘটনা দেখেছি। তিনি একবার মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেন, যেখানে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সাথে তার সাক্ষাৎ হয়েছিল, এবং সরকারের পক্ষ থেকে তখন জানানো হলো বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট মন্তব্য করেছেন বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার মতো নেতৃত্বই প্রয়োজন। এবং এটা কখন বলা হচ্ছে? 2024 সালের 7 জানুয়ারির নির্বাচনের
কয়েক মাস আগে, যখন পশ্চিমা বিশ্ব বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য চাপ দিচ্ছে এবং শেখ হাসিনার সরকার যে একটা স্বৈরতান্ত্রিক সরকারে পরিণত হয়েছে, সেই কথাগুলো পশ্চিমা বিশ্ব প্রতিনিয়ত উত্থাপন করছে। প্রায় ঠিক একই সময়ে তিনি যুক্তরাজ্যে গেলেন। সেখানে একটা করিডোরে সোফায় বসে তখনকার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে তার কিছুক্ষণ কথা হয়েছিল এবং এটাকে একটা দ্বিপাক্ষিক বৈঠক হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করলো সরকার। এমনকি তখন যুক্তরাজ্যে যিনি হাইকমিশনার ছিলেন, এখনও সম্ভবত তিনি দায়িত্বে আছেন, মাইমুনা তাসনিম সম্ভবত তার নাম, তিনিও তখন গণমাধ্যমকে জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি, ন্যূনতম জ্ঞান যাদের আছে তারা পরিষ্কারভাবে বুঝতে পারবে, এটা কোনোভাবেই দুটো দেশের প্রধানমন্ত্রীর সাথে কিংবা রাষ্ট্রপ্রধানের সাথে বা সরকার প্রধানের সাথে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে না। একই সোফায় বসে এভাবে কখনোই কোনো দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে না। এবং সেটার প্রমাণ পাওয়া যায়, ঋষি সুনাক সেই দিন কোন কোন দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন সেই তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম ছিল না, কিন্তু তারপরে বাংলাদেশের পক্ষ থেকে এটা দাবি করা হয়েছিল। শুধু তাই না, ঋষি সুনাক বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্য আদর্শ, তাকে দেখে তিনি অনুপ্রাণিত হন, এমনকি তার মেয়েরা শেখ হাসিনার ভক্ত। এই কথাগুলো নাকি ঋষি সুনাক বলেছেন। বিশ্বাস করা যায়? কিন্তু আমাদেরকে তখন এগুলো শুনতে হয়েছে, সরকার এগুলো আমাদের শোনানোর চেষ্টা করেছে। দেশে এই ধরনের অনেকবার ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোন আলাপ নিয়ে যে টুইট করেছিলেন নরেন্দ্র মোদী, সেটা আমরা একটু দেখি। ওই একটু জাস্ট যদি আপনার সময় একটু কয়েকটা মিনিট একটু কথা বলতাম। আমরা তো বলছি যে আপনাদেরকে আরো সময় দেওয়া দরকার এবং একটা যে অবস্থা থেকে দেশটাকে আপনি নিয়ে আসছেন এই পর্যায়ে এবং সামনে আমাদের অনেক লং ওয়ে টু গো, তো যারা অলরেডি ইমপেশেন্ট হয়ে যাচ্ছে তাদের জন্য কি আপনার কোনো বার্তা আছে? মানে কে কি সম্বন্ধে ইমপেশেন্ট আমি আই নট ভেরি ক্লিয়ার। মানে কিছু কিছু মানে জায়গা থেকে মানে আপনার অবস্থানকে নিয়ে কেউ কেউ প্রশ্নবিদ্ধ মানে করার চেষ্টা করছে আপনাকে, তো মানে ধরনের আমি জানি না কি ধরনের। এই যেমন বলা হচ্ছে যে মানে এখনো মানে সেনাবাহিনীর ভেতরে অনেকে রয়েছেন মানে যাদেরকে ওই পদে রাখা হয়েছে কেন, তাদেরকে সরা হচ্ছে না কেন, বা তারা ওই আগের রেজিমের সাথে ইনকোয়ারি চলছে। হ্যাঁ জি, ইনকোয়ারি চলছে। ইনকোয়ারি হলে, ইনকোয়ারিতে দোষী সাব্যস্ত হলে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে। জি, দেয়ার আর মেনি ইস্যুস, অনেক ইয়ে আছে যেগুলো আস্তে আস্তে ইনকোয়ারি হচ্ছে। জি, ইনকোয়ারি টেক সাম টাইম। উইদাউট প্রুফ, প্রমাণ না হলে কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যায় না। জি, তো এই প্রক্রিয়াটা একটু ধীর প্রক্রিয়া চলছে। জি, তো দেখা যাক, এটা আমাদের বেশ কিছু জিনিস আছে যেগুলো করতে হবে। আচ্ছা আচ্ছা। আর আরেকটা বিষয় জানতে চাচ্ছি আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাচ্ছি স্যার, যে মানে এই যে এখনো যে মানে সেনাবাহিনী কেন ব্যারাকে ফিরে যাচ্ছে না, এই কথা অনেকে বলছে যে সেনাবাহিনীর এখন থাকা উচিত না মাঠে, তাদেরকে চলে যাওয়া উচিত। এটার সাথে কি আপনি এগ্রি করেন? আমি তো যেতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব যেতে চাই, জি, বাট প্রবাবলি আমাদের আরো কিছু কাল থাকতে হবে, বিকজ পুলিশ এখনো তাদের দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় নাই। জি, পুলিশ বাহিনী তো অলমোস্ট ডিসলভ হয়ে গিয়েছিল, এখনো দায়িত্ব নেওয়ার মতো হয়নি। দায়িত্ব নেওয়ার মতো হলে অবশ্যই আমরা ফেরত চলে যাব। আর এই যে আনসারকে থাকতে চাই না। জি, আর এই যে আনসারকে কেন্দ্র করে বা এই যে নানা মানে রিক্সাওয়ালাদেরকে কেন্দ্র করে যে একটা অস্থিতিশীল অবস্থা যারা সৃষ্টি করার চেষ্টা করছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটাকে অবশ্যই আমরা কাউন্টার করছি। যেমন অনেক ধরনের হচ্ছিল, যেমন আরইবিতেও এরকম একটা সমস্যার সৃষ্টি হয়েছিল, আমরা বুঝিয়ে তাদেরকে ক্ষান্ত করেছি, তাদেরকে বুঝিয়েছি। তো অনেকেরই তো অনেক ধরনের লোকের সবার কষ্টের মধ্যেই আছে। তারপরে আমাদের ধৈর্য ধরে আস্তে আস্তে এগুলো সলভ করতে হবে। জি, এবং আনসারের ওটা তো আমরা অ্যাকশন নিয়েছি, 9 ডিভিশন কাজ করেছে এবং আনসারদের নিবৃত্ত করেছে। জি, আর স্যার আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি যে কেউ বলছে যে শেখ হাসিনাকে কি মানে সেফ এক্সিটটা দেওয়াটা কি ঠিক ছিল নাকি তাকে এখানে রেখে বিচার করাটা উচিত ছিল, এই প্রশ্ন কেউ তুলছে। তো আপনি এই বিষয়টাতে কি বলবেন? ওই সময় there was a heat of the moment, এটা বিচারের চেয়ে ওখানে যে ওনাকে রেখে দিলে, প্রথম কথা হচ্ছে যে আমি তো পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডিসকাশন করছিলাম, তখন আমাকে somebody said যে উনি তো চলে যাচ্ছে, উনি is on the runway, he has taken off. জি, তো এটা আমি জানতাম না যে that she is leaving the country, but শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেছে। আগামী নির্বাচনেও বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন যদি করেও অস্তিত্ব থাকবে না বা পাশ করবে না, এটা কম বেশি আমরা সবাই জানি। এই নির্বাচনটা 3 বছর পরে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, ক্ষমতায় কিন্তু জামাত অথবা বিএনপি আসবে। তো ম্যাক্সিমাম লোকই বলছেন বিএনপি আসবে, বড় দল, সংখ্যাগরিষ্ঠতা আছে, মাঠ পর্যায়ে ভোটার বেশি। আচ্ছা, এখন গত 15 বছরে বাংলাদেশ অনেকটা ডিজিটালাইজড হয়ে গেছে। ধরেন মুহূর্তের মধ্যে একটা খবরে যে আমি বলছি, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কেউ নৌকায়, কেউ বাসে বসা, কেউ ট্রেনে বসা, কেউ হয়তো রান্না করতে করতে, কেউ হয়তো অফিসে বসে, চা দোকানে বসে ভিডিওটা আমার দেখছেন। এটা কেন সম্ভব হয়েছে? প্রযুক্তি। আজ থেকে ঠিক 15 বছর আগে
সর্বশেষ যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন এই প্রযুক্তি ছিল না। তখন হয়তো কি ধরেন কক্সবাজারে কোনো একজন যুবদলের বা ছাত্রদলের নেতা সে আপনার একটা টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে, অথবা কারো ঘাই দিছে, এই খবরটা জানার জন্য আপনাকে অপেক্ষা করতে হতো গণমাধ্যমের জন্য অথবা টেলিভিশনের উপর। আর গত 15 বছরে আমরা যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারী আছি বা বাংলাদেশের সাধারণ জনগণ আছে, টেলিভিশনের নিউজ কেউ বিশ্বাস করে না, সোশ্যাল মিডিয়ার নিউজটাই সবাই খায়। এটার কারণ হচ্ছে কি, সোশ্যাল মিডিয়াতে যখন ঘটনাটা ঘটে কেউ না কেউ একজন ভিডিও ফুটেজটা সামনে ছেড়ে দেয়। আর এতে হয়েছে কি, সুনামগঞ্জে বদরুল নামক একজন যুবক খাদিজারে সে কোপাইছে প্রেমের সম্পর্ক নিয়ে। খাদিজা অন্য জায়গায় বিয়ে বসে যেতে চাইছে অথবা তারে প্রত্যাখ্যান করছে, সেই কোপানির খবর সাথে সাথে চলে আসলো। পত্রিকার হেডিং হলো ছাত্রলীগ নেতা বদরুল খাদিজাকে কুপিয়েছে। পরের দিন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আসলো বদরুল লীগের একই কাণ্ড। আচ্ছা, বদরুল যে ঘটনা ঘটাইছে সেটা কিভাবে ক্রিয়েট হয়েছে? এই মিডিয়া প্ল্যাটফর্মে ক্রিয়েট হয়ে গেছে। শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেছে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মটা রেখে গেছে। আজকে দেখেন 5 তারিখ শেখ হাসিনা সরকারের পতনের পর 6 এবং 7 তারিখ সারা বাংলাদেশে যে ঘটনা হয়েছে, আজকেও আমি নিজে নিজে নিউজগুলো দিচ্ছি, আপনারা ফেসবুকে দেখছেন, নিজের দলের নিউজ হতে একটু সাইড কাটতেছেন, কিন্তু দেখতেছেন না যে বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা যে কাজগুলো করছে, ছাত্ররা বারবার হুঁশিয়ারি দিচ্ছে যে জিবি তোলা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, কিন্তু এগুলো কিন্তু কম বেশি চলছে। আমার এলাকা কুমিল্লা ক্যান্টনমেন্টে আমি ডাইরেক্ট বলি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, কে বা কাহারা জিবি তুলতেছে, তো কে বা কাহারা ঘুরলে ফিরলে এখানে বিএনপির নামে আসতেছে। যাই হোক, এটা বিভিন্ন জায়গায় হচ্ছে। এখন এই যে ক্যান্টনমেন্টে একটা সিএনজি থেকে একজন ছেলে জিবি তুলতেছে, আরেকজন যাত্রী যাইতে যাইতে ক্যামেরা করছে, নিউজ চলে আসছে, দেখো সরকার বদলাইছে, আওয়ামী লীগ বিএনপি একই মুদ্রার এক পিঠ আরেক পিঠ, এরা বদলাবে না, ভোট চলে যাচ্ছে জামাতের কাছে। বিষয়টা বুঝাতে পারছি। এখন শেখ হাসিনা কোন ফাদরা রেখে গেছে? এই ফাদরা নাম হচ্ছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এর আগে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন অনেক কিছুই মানুষ দেখতে পায় নাই, কিন্তু আওয়ামী লীগ সরকারের গুলো ঘন ঘন দেখছে কেন? মিডিয়া। এই প্ল্যাটফর্ম, ধরেন ইন্টারনেট বন্ধ করে সারা দেশে যে ঘটনাগুলো হয়েছিল মানুষ এগুলো ক্যাপচার করে রাখছে। আবু সাইদ মরছে, পত্রিকাতে আমরা শুনতাম পুলিশের গুলিতে, কিন্তু আমরা দেখছি কিভাবে আবু সাইদ মারা গেছে, এই দেখায় সারা বাংলাদেশ জেগে গেছে। এটা আপনি চোখে না দেখলে এত জাগাজাগি হইতো না, হইতো না। তো বিএনপির যারা নেতাকর্মীরা আছেন, আপনারা কিন্তু এটা তারেক জিয়া সাহেব, তিনি দীর্ঘ 15 বছর বিদেশ বসে তিনিও কিন্তু ফেসবুক চালান। এতদিন শেখ হাসিনা বা সজীব ওয়াজেদ জয় বা ওবায়দুল কাদের তারা ফেসবুক চালানোর সময় পাইতো না। ছাত্রলীগ যুবলীগ রাজপথে ছিল, টেন্ডারবাজি চাঁদাবাজি বিভিন্ন অ্যাক্টিভিটিসে তারা ছিল, তারাও কিন্তু সময় পেত না। এখন ফেসবুক দেখে কেউ পালায় আছে, কেউ বিদেশ চলে গেছে, কেউ বনে জঙ্গলে আছে, কেউ মেহমানদারিতে আছে, ঘরের থেকে বের হয় না, সারাদিন ফেসবুকে দেখে আর ভাবে আরে কোথায় কোনটা হচ্ছে। তারা কিন্তু এখন দেখেন মানে মিক্সিং কমেন্ট হওয়া শুরু হয়েছে, কাউন্টার কমেন্টটা আসতেছে, এটা কই থেকে আসতেছে? এটা ছাত্রলীগ করতেছে বা আওয়ামী লীগের যারা সাপোর্টার আছেন তারাও কিন্তু হাহারিয়ে দেওয়া শুরু করেছে, তাই না? অনেক কিছু আসতেছে। আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা যারাই পরিচালনা করেন, বিএনপি করেন, জামাত করেন, এই মিডিয়া প্রযুক্তির যে ফাঁদটা, এটা মাথায় রাখতে হবে। টেলিভিশন কি বলে ডাজন্ট ফ্যাক্ট। আপনি যেখানে যেটা করতেছেন, সিসিটিভি ক্যামেরা অনেক জায়গায় এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, আগে এগুলো ছিল না। আপনি মোবাইলে হয়তো দেখেন নাই, বাড়ির সামনে একটা ক্যামেরা লাগানো আছে, এইখানে একটা কোপাকপি হয়েছে, পরের দিন সবাই এসে এখানে একটা ক্যামেরা আছে, ক্যামেরাটা চেক করো। প্রযুক্তি, ডিজিটাল বাংলাদেশ। এখানে যারা আগামী দিনে রাজনীতি করবেন, সাবধানে রাজনীতি করতে হবে। আগের মতন বিষয়টা না যে সাংবাদিকদের ধমক দিলাম, টেলিভিশন নিউজটা করলো না। টেলিভিশন নিউজ করুন না করুক, কোনো না কোনো ক্যামেরার ফুটেজের টার্গেট আপনি, অথবা হাতে থাকা কোনো একটা ঘরের জানালার চিপা দিয়া এরকম জাস্ট এরকম ধৈর্য আপনারা রেকর্ড করে ছাইরা দিচ্ছে, পরের দিন মানুষের মধ্যে ব্লাস্ট হয়েছে বিষয়গুলো। আর একটা জিনিস খেয়াল রাখেন, সব সময় যিনি শাসক অবস্থায় থাকেন তারই সমালোচনা হয়। আস্তে আস্তে আওয়ামী লীগের নামগন্ধ নাই হয়ে যাবে, আলোচনায় উঠে আসবে বিএনপি এবং জামাতের। যারাই রাষ্ট্র ক্ষমতা থাকেন, যেখানে যা করবেন, এই যে ফাঁদটা, এটা আওয়ামী লীগের জন্য বড় ভয়ঙ্কর হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে প্রধান ভূমিকা, যে আমরা কথা বলি, পিনাকি দাদা কথা বলছে, সাংবাদিক ইলিয়াস বলছে, যতজনই বলছে, আলোচনা সমালোচনা বাংলাদেশে ভাইব হয়েছে, দেশের ভিতরের ঘটনাগুলো আপনারা দেখছেন মুহূর্তের মধ্যে। এই মিডিয়া টেলিভিশন কিন্তু আপনারা দেখায় নাই। সো সামনের দিকে খেয়াল রাখেন। শেখ হাসিনা চলে গেছে, কিন্তু বিএনপি এবং জামাত বা যারাই রাষ্ট্র ক্ষমতায় বসবেন, আপনাদের জন্য কিন্তু কঠিন একটা ফাঁদ, যে ফাঁদে নিজে আটকে গেছিল আওয়ামী লীগ, সেই ফাঁদটা কিন্তু এখনো আছে। তবে যদি আপনারা সুষ্ঠু রাজনীতি করেন, দেশের জন্য কাজ করেন, চুরি চুট্টামি লুটপাট সন্ত্রাসী এই সকল অ্যাক্টিভিটিস না করেন, এই ফাঁদটা আপনাদের জন্য আশীর্বাদও হইতে পারে, তাই না? ভালো ভালো কাজ করবেন, মিডিয়াতে প্রচার করবেন। ব্যারিস্টার সুমন কেমনে হয়ে গেছিল? ভালো কাজ করে মানুষের কাছে কিন্তু অবস্থান নিছিল। আওয়ামী লীগের আমলেই একজন মন্ত্রীর বিরুদ্ধে তারা এত পরিমাণ ভোট পাইছিল, তাই না? আশা করি বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে আগামী দিনে বিনির্মাণ করতে এই প্রযুক্তির চোখ ফাঁকি দিয়ে আপনারা কিছু করতে পারবেন না। সুতরাং প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।